2 দিন আগে 31শে জানুয়ারি ডক্টর শফিকের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট হয়। চলুন ওই পোস্টটি দেখি। 4:37 করা এই পোস্ট পরবর্তীতে ভাইরাল হয়। যথারীতি খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের জামাত ইসলামী সেটাকে বলে যে এইটি তাদের হ্যাক হয়েছিল। কথাটা হ্যাক তো খুব স্বভাবত আমরা সাধারণভাবে চিন্তা করি যে আমাদের যে কোনো আইডি গেলে হ্যাক হলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়। তো সেই পদ্ধতি থেকেই আমরা আমাদের ফেসবুকে একটি লেখা লিখি। তো সেখানে মাত্র 4-5 ঘন্টার মধ্যে বা 3-4 ঘন্টার মধ্যে কিভাবে আইডিটা হলো সেটার ব্যাপারে আমরা একটু জানতে চাইতেই পারি, কারণ বিষয়টা একদম চরম নারী বিদ্বেষী ছিল। সন্দেহটা নারী বিদ্বেষী এই কারণে, চলুন জামাত ইসলামী যে নারী বিদ্বেষী একটি সংগঠন সেটা প্রমাণের জন্য আমাদেরকে অনেক রকমের থিসিস বা রিসার্চ করার দরকার নেই। তাদের একজন সাধারণ কর্মীর একটি স্ট্যাটাস দেখি। দেখুন, উনি একজন সাধারণ জামাত ইসলামের বা ছাত্র শিবিরের একজন মানুষ। উনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে সাপ্রি শব্দটা ব্যবহার করছেন, তাই না? এরপরে ওনার চেয়ে আরেকটু উপরে যাই। আমরা কয়েকদিন আগেই একটা আলোচনা করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে নিয়ে, যারা সেখানে পড়াশোনা করেছে তাদেরকে কি বলেছিল জামাতে ইসলামীর একজন জেলা পর্যায়ের উচ্চ পদস্থ এক নেতা। চলুন সেটার একটুখানি শুনি। যে ডাকুর মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্র শিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তো দেখুন, একজন সাধারণ কর্মী, একজন জেলা পর্যায়ের কর্মী, এবং সেখানে আমরা ওই আলোচনায় বলেছিলাম এটা জামাত একটা চেইন, একটা সংগঠন, একদম টপ টু বটম একটা চেইনের মধ্যে চলে। তো স্বভাবত আমরা ধরে নিতে পারি এরকমের কিছু ঘটলেও ঘটতে পারে, কিন্তু সেটা সন্দেহ, সেটা কোনো সিদ্ধান্ত না। সেটা আমরা বলছি না যে আপনি করেছেন। তারা দাবি করছেন যে এই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, সম্পূরক প্রমাণাদিও কিন্তু দেখতে হবে, এবং যে সকল করসপন্ডিং উক্ত প্ল্যাটফর্মের সাথে রিকভারের সময় ছিল সেই আলামতগুলো না দেখা পর্যন্ত এই পারস্পরিক বিষয়গুলো কিন্তু একটু ধূম্রজাল তৈরি হচ্ছে এবং অনাস্থা একটি জায়গা তৈরি হচ্ছে। কিন্তু সন্দেহের জায়গাটা, যেহেতু আপনাদের বটম থেকে টপ পর্যন্ত যে কোনো নারী আপনাদের বিপক্ষে কোনো কিছু বললে সে মারাত্মক লেভেলের হিংসার মুখোমুখি হয়ে যায়, মারাত্মক রকমের মবের শিকার হয়। বিশেষ করে অনলাইনে তো মারাত্মক রকমের হয়। নারীরা হেনস্থা হয়নি, অনলাইনে কথা বলে বিএনপির পক্ষে বা অন্য কোনো পক্ষে আপনাদের কাছ থেকে হেনস্থা হয়নি, এরকমের কোনো নারী বাংলাদেশে নাই। সুতরাং আমাদের এই প্রশ্নটা খুব ভ্যালিড একটা প্রশ্ন। পরের দিন আপনারা একটা সাংবাদিক সম্মেলন করলেন এবং কিছু স্লাইড আমাদেরকে দেখালেন। তো চলুন আমরা এক এক করে সেই স্লাইডের আলোচনা করি যে আপনারা যে সাংবাদিক সম্মেলন করলেন সেখানে একজন মানুষ হিসাবে, সাধারণ একজন দর্শক হিসাবে আপনাদের এই স্লাইড দেখে আমার মধ্যে যে সন্দেহ তৈরি হয়েছে সেই সন্দেহের জায়গাগুলো আমি জাতিকে জানাতে চাই। এই ফাঁকে একটু বলে নিই, আমাদের এই পেজ কিন্তু পুরোপুরি বট মুক্ত একটি পেজ। এখানে কোনো রকমের জামাতি প্রোপাগান্ডাকে এস্টাবলিশড করতে দেওয়া হয় না মানে হয় না। আপনাদের কোনো রকমের যদি কারো কোনো আমার এই আলোচনা নিয়ে সমালোচনা থাকে, সুন্দর ভাষায়, পরিশালিত ভাষায় তুই তাকারি ছেড়ে, বাবা মা তুলে গালি দেওয়া ছেড়ে, আত্মীয় স্বজনকে গালি দেওয়া ছেড়ে, কোনো রকমের ব্যক্তিগত হুমকি প্রদান ছেড়ে সুন্দরভাবে লিখলে অবশ্যই আমরা স্বাগত জানাই। কিন্তু স্বভাবগতভাবে তুই তাকারি করে, আবি যাবি বলে গালাগালি করে আপনারা এই পেজ থেকে কোনো রকমের ফায়সালা পাবেন না। সরাসরি ব্যান হবেন, যেটা আপনাদের হাজার আইডি এই আমাদের পেজ থেকে ব্যান হয়েছে। সুতরাং আশা করব যদি কারো সমালোচনা করতে হয় তিনি অবশ্যই সুন্দর ভাষায়, অবশ্যই পরিশালিত ভাষায় সমালোচনা করবেন। তো চলুন আমরা এবার স্লাইডে ঢুকি। তো আপনারা যেটা প্রথমে যে স্লাইডটা দেখিয়েছেন সেই স্লাইডটা দেখিয়েছেন আপনারা 4:37 হচ্ছে। আপনারা বলছেন যে এই আইডি থেকে পোস্ট হয় 4:37 এই পোস্টটি হয়েছে, এবং আপনারা 5:09 আপনারা গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করেছেন। আপনাদের যুক্তি হলো আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করা মানে আপনারা এটাকে সেভ করলেন। আচ্ছা, ঘটনা হচ্ছে আপনি বলতেছেন আপনাদের কোনো পাসওয়ার্ড চেঞ্জ করেনি হ্যাকার, কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করা হয় নাই, সেই কারণে দ্রুত পাসওয়ার্ডের মাধ্যমে দ্রুত এটাকে রিকভার করা সম্ভব হয়েছে। যদি তাহলে এই 5:09 আইডির পাসওয়ার্ড চেঞ্জ যে করলেন সেটা দিয়ে কিন্তু আপনি প্রমাণ করতে পারলেন না যে আপনার আইডি হ্যাক হয়েছে। যে কোনো সময় একজন মানুষ তার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে।
আমিও পারি, এখানে সবাই অনলাইনে যারা দেখছেন তাদের প্রত্যেকের আইডি থেকেই দেখছেন। আপনি চাইলেই আপনি যে কোনো সময় পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং এই রকমের একটা মেল আসবে। এটাকে দিয়ে কোনোভাবে প্রমাণ করা যায় না যে আপনি এই আইডি হ্যাক হয়েছিল। দ্বিতীয় প্রসঙ্গ আসছি যে আপনি আইডি হ্যাক হওয়ার জন্য দ্বিতীয় কোন স্লাইড শো করছেন। দেখুন, দ্বিতীয় স্লাইডে আপনারা বলছেন আপনাদের 10ই জানুয়ারি 12:12 PM মানে দুপুর 12:12-তে আপনাদের কাছে বঙ্গভবনের এক কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, তার নাম হচ্ছে সরোয়ারি আলম, মোহাম্মদ সরোয়ারি আলম, এই ভদ্রলোক আপনাদেরকে একটা মেল করে এবং এই মেলের মধ্যে আপনাদের একটা জিনিস আপনারা একটু খেয়াল করে দেখেন, আপনাদের রিসেন্ট কেস স্টাডি ব্যাপারে আপনাদেরকে বঙ্গভবনের আইটি সেক্টর থেকে একটা মেল করে। মেলটা কোথায় করে? জামাতে ইসলামীর ইমেইলে। ওকে, ওখানে উনি যে ডকুমেন্টসটা দিয়েছিলেন এই ডকুমেন্টসের মধ্যে আপনারা বলছেন ভাইরাস ছিল, যেটা দিয়ে আপনাদের ফিশিং হয়েছে। ওকে, তাহলে আমি আপনাদের এই কথা মেনে নিলাম। জানুয়ারি 10 তারিখ আর আপনাদের এই ঘটনা ঘটেছে 31শে জানুয়ারি। আপনারা জামাত ইসলামী, আপনাদের যে কর্মী বাহিনী, তারা সবাই বলে বেড়ায় আপনারা মারাত্মক লেভেলের শিক্ষিত, মারাত্মক লেভেলের আইটি জ্ঞান সম্পন্ন। তাহলে এই 21 দিন বসে আপনারা বুঝতেছেন যে আপনাদের আইডি হ্যাক হচ্ছে। আপনারা 21 দিন কি হলো? ডিভাইস হলো, রাইট? এটা একটা ডিভাইস আপনাদের হ্যাক করলো, ডিভাইসের কন্ট্রোল নিছে। তো সেক্ষেত্রে মানুষ কি করে? ডিভাইস চেঞ্জ করে, রাইট? এবং দেখুন এখানে জামাতে ইসলামীর ইমেইল, তো আপনি নিশ্চয়ই জামাতে ইসলামীর ইমেইল বা জামাতে ইসলামীর জন্য যে ডিভাইস ব্যবহার করেন সেই একই ডিভাইস ডক্টর শফিকুল সাহেবের, আপনাদের আমিরে জামাতের পেজে বা আমিরে জামাতের এক্স হ্যান্ডেল কিংবা তার ইমেইলের ওই একই ডিভাইস ব্যবহৃত হয় না। এম আই রাইট? আমরা যদি দুইটা আইডি কারো থাকে, দুইজনের দুইটা আইডি, আমরা কি দুইটা মোবাইলে রাখি নাকি একটা মোবাইলে রাখি? এখানে আপনি দেখুন দুইটা মোবাইলে আছে, তাই না? তো এখানে আপনারা বলছেন জামাতে ইসলামীর ওই ইসে পাঠাইছে ইমেইলে, তাহলে হলে জামাতে ইসলামীর যেই গ্যাজেটটা আছে, যেই ডিভাইসে আপনি ব্যবহার করছেন সেই ডিভাইসটা হবে। সেখানে জামাতে ইসলামীর আমিরের ডিভাইসে কি করে যাবে? ওকে, আমরা ধরে নিলাম আপনাদের ইসের কারণে, কাজের সুবিধাতে হয়তো আপনারা একই ল্যাপটপ বা মোবাইল বা যেভাবে আপনারা ব্যবহার করেন সেখানে সবগুলো আইডি একইভাবে ব্যবহার করেন, ধরে নিলাম। এখন এখানে একটি প্রশ্ন আসছে, কে এই অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার মোহাম্মদ সরোয়ারি আলম? আচ্ছা, বঙ্গভবনের সাথে নির্বাচন সংক্রান্ত বিষয়ে রিসার্চের কেস স্টাডি আপনাদের কাছে কেন পাঠাবে? কি এমন সম্পর্ক এই মানুষটার সাথে আপনাদের যে আপনাদেরকে উনি একটা মেল পাঠাবে ইলেকশন নিয়ে কেস স্টাডি করার জন্য? হ্যাঁ, এবং সেই মেলটা এত জরুরি যে আপনাদেরকে ওপেন করতে হবে। এবং মজার কথা হচ্ছে এখানে আমার সন্দেহের জায়গাটা থাকতো না। আপনি কি লিখলেন? আপনাদের ওয়েবসাইটেই বলতেছেন, আপনারা বলতেছেন উনি নিশ্চয়ই ভিকটিম হয়েছে, মানে ওনাকে সেভ করার একটা সিস্টেম আপনি রেখেছেন, ওনাকে একটা ভিকটিম, একটা মানুষ বানাই দিলেন, অসহায় একজন মানুষ বানাই ফেললেন। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি কার্যালয় এবং একজন সরকারি কর্মকর্তার মূলত ইমেল ব্যবহার করে এই সমস্যাটি করা হয়েছে। হতে পারে তিনিও এখানে ভিকটিম। তাইলে মানে ওনাকে সেভ করার ইচ্ছা বা টেন্ডেন্সি আছে। তাহলে কি এমন সম্পর্ক ওনার আছে? সেখানে রাজনৈতিক ভাবে আছে, নির্বাচন সামনে আছে, বঙ্গভবনের সাথে নির্বাচনের সম্পর্ক কি, ওনার সাথে আপনাদের কি লেনদেন হয়, এই প্রশ্নটা কিন্তু এখানে তৈরি হয়ে আছে। যদিও বা এটা আমাদের এই আলোচনার মূল বিষয় না, কিন্তু সন্দেহের জায়গাটা কিন্তু রয়েই যায়। কে এই সরোয়ার আলম? তো দেখুন 21 দিনে তারা এটাকে বের করতে পারেনি। তারপরে আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে ডক্টর মাসুদ সাহেবের ফেসবুক আইডিতে আবার সেখানে সেটা পোস্ট হয়, সেটাকে আপনারা দেখেছেন, সেটাও হ্যাক হয়েছে। আচ্ছা, আপনারা একটু খেয়াল করে দেখুন এখানে পাবলিশড বা এই জায়গাটাকে আপনারা ব্লার করে একটা মার্কারি দিয়ে আপনাকে আটকে দিয়েছেন কেন? এখানে তো অ্যাডমিনের নাম লেখা আছে, তো সেই অ্যাডমিনের নামটা জাতি জানতে চায়। আপনারা যেটা ফ্লুইড দিয়ে, যেটাকে দিয়ে মার্কার দিয়ে আটকে দিয়েছেন, সেটাকে জাতির কাছে প্রকাশ করুন। এখানে লেখা আছে কে পাবলিশ করেছে, সেই পাবলিশটাকে আপনি তো হ্যাকার করতেছে, আপনি বলতেছেন হ্যাকার করতেছে, তো ডেফিনেটলি হ্যাকারের নাম জাতির জানার দরকার আছে, তাই না? যদি এরকমের হ্যাকার থাকে আপনি কি তার নাম লুকায় রাখবেন? লুকানো রাখার তো কিছু নাই, আপনি তো সরোয়ার সাহেবের নামটা আপনি বলে দিতে পারলেন। তাইলে এই যে মানুষ যিনি করেছেন সেটাকেও তো আপনার পাবলিশ করে দেওয়া হচ্ছে, সন্দেহ কি এখানে হবে না? আপনারা বলুন। তারপরে দেখুন এটাকে আপনারা তখন বললেন এটা পাকিস্তান থেকে করা হয়েছে, পাকিস্তান থেকে লগ ইন নেওয়া হয়েছে।
ওকে, পাকিস্তান থেকে যদি লক করা হয় এবং সেটা আপনারা কিছুক্ষণ পরে 2:46 AM হয়তো পাকিস্তানি টাইম বা যাই হোক, আপনারা সেটা 8:46 AM আপনারা সেটাকে রিকভারি করেন। তার মানে প্রায় একদম দেখেন 46 মিলে আছে, 2:46 8:46, তাই না? তো মাঝখানে 6 ঘন্টার মতো এই আইডির অ্যাক্সেস আপনাদের কাছে ছিল না। তো এই ব্যক্তির নামটা বলে দিন, ফ্লুইডটা ওকে তুলে দিন, তাই না? তাহলেই আমাদের এই সন্দেহের জায়গাটাকে থেকে আমরা মুক্ত হতে পারি। এরপর দেখুন, আপনারা একটি স্লাইড দিয়েছেন, যে স্লাইডে হচ্ছে আপনারা শো করেছেন যে এই ডক্টর মাসুদ সাহেবকে সেম মেলটা করা হয়েছে। দেখুন, আপনারা যেটা শো করেছেন এটা টেলিগ্রামের একটা জায়গা, এটা ইমেল না। আপনারা যে সারফেস আপনারা শো করছেন এটা টেলিগ্রামের সারফেস, রাইট? যারা টেলিগ্রাম চালান তারা সবাই জানেন। তো টেলিগ্রামের একটি সারফেস আপনারা নিয়ে আসছেন এবং সেখানে সেটা ওই একই রকমের সেটা ওই তারিখেই 21 দিন মাঝখানে চলে গেল আপনাদের এই জায়গাটাকে। আপনারা যদি বলতেন যে আপনাদের এক্সপার্ট নেই, আপনাদের আইটি লেভেলটা একটু দুর্বল, তাহলে এটা মানা যেত। আপনারা বলেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের মধ্যে আপনাদের সব জ্ঞানী ব্যক্তি দিয়ে ভরা, আইটি সেক্টর একদম পুরোপুরি তো আপনারা মারাত্মক লেভেলের, কারণ যে পরিমাণে বট বাহিনী চালান, এটা তো আইটি সেক্টর খুব শক্তিশালী একটা না হলে তো পারা যায় না। তাদের 21 দিন ধরে এই রকমের একটা চলতে থাকবে, হ্যাকিং প্রসেস চলতে থাকবে, আপনারা ধরতে পারবেন না, এটা আমি জানি না, আমি বিশ্বাস করতে পারলাম না। জাতি বিশ্বাস করবে কিনা জাতির বিষয়। এরপর একটা জিনিস খেয়াল করুন, এরপরে আপনারা নিয়ে আসলেন আপনার দেলোয়ার হোসেন সাহেবের একটি ফেসবুক পেজ, যেটা আবার আপনারা বলছেন হ্যাক হয়েছিল। আচ্ছা, হ্যাক কে করেছিল দেখুন, এখানে কিন্তু আপনি ফ্লুইড দিয়ে আটকাননি, সেখানে দেখা আছে আনসার হোসেন নামে এক ব্যক্তি আপনাদের এই অ্যাক্সেসটা নিয়েছিল এবং আনসার হোসেনের কাছ থেকে আপনারা রিমুভ করে তার কাছ থেকে কন্ট্রোল নিয়েছিলেন। তাহলে আমরাও জানতে চাই আপনারা শফিক সাহেবের কন্ট্রোলটা কার কাছ থেকে নিয়েছিলেন। এবার আমরা মূল আলোচনায় আসি। ডক্টর শফিকের আইডিতে পোস্ট হয় 4:37। আপনারা বলছেন তারও 2 ঘন্টা আগে থেকে তারা হয়তো অ্যাক্সেস নিয়েছিল। ওকে, মেনে নিলাম। 4:37 থেকে আপনাদের কন্ট্রোলে নেন 5:09। আচ্ছা, একটা বিষয় বোঝেন, এই যে 30 বা 35 বা 40 মিনিট সময়, 30 মিনিট সময়ের মতো ওদের কন্ট্রোলে ছিল, বিষয়টা তো কন্ট্রোলে ছিল না, তারা কখনোই কন্ট্রোল নেয়নি। যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করা হয় নাই, সেই কারণে দ্রুত পাসওয়ার্ডের মাধ্যমে দ্রুত এটাকে রিকভার করা সম্ভব হয়েছে। যদি টুইটারের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার প্রয়োজন পড়তো তাহলে রেসপন্স পেতে সময় লাগতো। সুতরাং কন্ট্রোলের বিষয়টা আসে না। তো কি করবেন, আপনি আইডি চেঞ্জ করার আগে আপনি রিমুভ করবেন হচ্ছে আপনার পোস্ট, রাইট? কারণ এটা তো কন্ট্রোলের বাইরে না, আপনি তো পুরো অ্যাক্সেসে সবসময় ছিলেন। আপনারা বারবার বলছেন অ্যাক্সেসে আপনারা ছিলেন, তাহলে জামাতের আমিরের মতো যে এত গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি, তার আইডি উইদাউট নজরে, তার কোনো অ্যাডমিনের নজরের বাইরে, যেখানে 24/7 থাকার কথা, একদম 24 ঘন্টায় তার আইডিটাকে নজরে রাখার কথা, সেখানে আপনারা আধা ঘন্টাও যদি হয়, আধা ঘন্টাও তো আপনারা নজরে রাখতে পারেননি, তাই না? তো এখানে বিরোধী দলকে বা বিএনপিকে জড়ানোর কোন ধরনের সার্থকতা আপনাদের আছে আপনারাই জানেন। আপনি ধরে নিলাম সবকিছু ঠিক আছে, কিন্তু এই যে আধা ঘন্টা সময় আপনারা বলতেছেন আপনারা কোনো পাসওয়ার্ড চেঞ্জ করেননি, পাসওয়ার্ড চেঞ্জ হয়নি, আপনারা পরবর্তীতে নিজের সিকিউরিটির জন্য পাসওয়ার্ড চেঞ্জ করছেন বা অন্যান্য সিকিউরিটি গ্রহণ করেছেন, কিন্তু এই যে মাঝখানে আধা ঘন্টা সময় গেল, এই আধা ঘন্টা সময় পরে কেন আপনাদেরকে গিয়ে সেই বিবৃতিটা দিতে হলো? 4:37 হওয়া একটা পোস্ট, এটার ব্যাপারে, এটা যে হ্যাক হয়েছে, আমিরের মতো এই রকমের, যাকে আপনারা প্রধানমন্ত্রী বানানোর চেষ্টা করতেছেন বা আমিরে জামাতের প্রধানমন্ত্রী হিসাবে আপনারা ডিক্লেয়ার করে বসে আছেন, এই রকমের একটা ভিভিআইপি আইডিতে আপনারা অ্যানাউন্সমেন্ট দিলেন। আমার এখানে যেহেতু আমি এখান থেকে লিখছি, তাহলে 6:22 AM মানে হচ্ছে আপনাদের 5:22 গিয়ে আপনারা এই বিবৃতিটা দিয়েছেন। তাহলে মাঝখানে প্রায় 1 ঘন্টার মতো আপনারা এটাকে আপনারা স্বীকার করে নিয়েছিলেন, মানে ভ্যাকের মধ্যে থাকুক যেভাবে হোক, প্রায় 1 ঘন্টার মতো আমরা জানতে পারিনি ঘটনাটা কি ঘটেছে, ওটাকেই সত্য ভাষণ, যেহেতু ভেরিফাইড আইডি, সত্য ভাষণ হিসেবে আমরা ধরে নিয়েছিলাম। তাহলে বিষয় কি, আপনাদের অ্যাক্সেস যায়নি, আপনাদের কন্ট্রোল যায়নি, আপনারা এত দেরি করার জন্য। এরপরে আপনারা জিডি করলেন অনেক পরে, সাংবাদিক সম্মেলন করলেন আরো পরে। আমরা সরাসরি আপনাদেরকে মেল দেখাই। আমি দুঃখিত, সরি, একটু ইন্টারনেট মনে হয় কানেক্ট করতে হবে, দুঃখিত, আমাকে একটু সময় দিন। তো
তো পুরো বিষয়টা এলোমেলো গোলমালে করা, পুরোটা অপ্রস্তুত হয়ে যাওয়া নিজেদেরকে, তাহলে আমার মধ্যে সন্দেহ তৈরি হবে নাকি? আপনাদেরকে এই বিষয়ে আরো ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। আমরা অপেক্ষা করব, যেহেতু জিডি হয়েছে, বাংলাদেশের ডিবি, পুলিশের ডিবি এটাকে তদন্ত করছে, অবশ্যই এটার একটি ফাইনাল রেজাল্ট আমরা দেখতে পাবো। আমরাও চাই না আপনাদের আমির সাহেব এই কথা বলুক, কিন্তু আপনাদের নেতা কর্মীদের মধ্যে অনেকের মধ্যেই এই বিশ্বাসটা কিন্তু আছে। উচ্চশিক্ষিত মেয়েরা এই রকমের মেয়ে, এটা আরও কিছু আপনারা প্রত্যেকের ফেসবুক ঘাটলেই আপনারা কমেন্টসের মধ্যে পাবেন, এটা ঠিকই আছে এবং এই বিষয়ে অনেকে সমর্থনও জানিয়েছিলেন। পরিশেষে বলবো, ঘটনা যাই ঘটুক, সত্যতা সামনে আসা উচিত। সত্য অবশ্যই সুন্দর, সত্য আমাদের ধর্মে আছে, সত্য যেটা সেটাই হোক। আমি এখনই এটাকে ন্যারেটিভ করব না যে আমিরে জামাতেরই লেখা বা তার টিমের লেখা, আমি এটাকেও বলবো না, কিন্তু আমি এটাকে সন্দেহের কাতার থেকেও বের করব না। কারণ ওনাদের যে কার্যক্রম, জামাত ইসলামীর যে কার্যক্রম, তার নারী বিদ্বেষ, সেটা প্রতিনিয়তই চোখের সামনে পড়ে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অলওয়েজ ব্লেম করে আপনার এই দল, যেই দলের হাত ধরেই আপনারা রাজনীতি করতে পারছেন, যেই দলের মাতার আঁচলেই ছিলেন আপনারা। একটু মিনিমাম কৃতজ্ঞতা নেই আপনাদের মধ্যে। কৃতজ্ঞতা থাকাটা খুব জরুরি। কথায় কথায় বিএনপিকে দোষারোপ করাটা একদম ঠিক নয়। প্রশ্নটা তৈরি করেছেন আপনারা, উত্তর দিবেন আপনারাই। সাথে আরেকজনকে কেন, অন্য একটি রাজনৈতিক দলকে, প্রধান রাজনৈতিক দলকে, যে ক্ষমতায় যাওয়ার প্রায় কাছাকাছি চলে আসছে, মানুষের জনসমর্থনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিলিয়নের বাসিওয়ালার মতো তারেক রহমানের পিছনে ঘুরে, সেই রাজনৈতিক দলকে কেন বিরক্ত করেন আপনারা? কেন তাদেরকে বিবৃতি দিতে হয় প্রতিনিয়ত? আশা করব ভবিষ্যতে সুন্দর একটি রাজনীতি হোক, আপনারা সুন্দর একটি রাজনীতিতে ফিরে আসুন। ভাঙচুর, মব, কথায় কথায় অন্য রকমের ব্যবহার, এগুলো থেকে বের হয়ে আসুন। বাংলাদেশের মানুষদেরকে বলবো, আপনারা খেয়াল রাখুন, তাদেরকে চিনুন, জানুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই আপনাদেরকে ছেড়ে যায়নি, বাংলাদেশ থেকে কখনো ছেড়ে যাবেও না। ভালোবাসার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাই সমস্ত অপমান, অপবাদ, অপব্যাখ্যা থেকে আপনারাই রক্ষা করেছেন বারবার। এবারও আপনারা জাতীয়তাবাদী দলের পাশে থাকবেন, এটাই আশা করি। 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।